শততম টেস্টে গৌরবের জয়, আনন্দে ভাসছে বাংলাদেশ। ম্যাচ সেরা তামিম, সিরিজ সেরা সাকিব, জয় নেপথ্যে দলীয় পারফরম্যান্স। মুফতি হান্নান সহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল, ফাঁসি কার্যকরে বাধা নেই আর। আওয়ামী লীগের হাত ধরেই হচ্ছে উন্নয়ন, বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি যোচনা আফরিন। দেখছিলেন সরিয়া ভিত্তিক ইন্ডিয়ান ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কলম্বোর শততম টেস্টে গৌরবের জয় ছুঁয়ে দিল পুরো বাংলাদেশকে। আবারও উন্মাদনায় ভাসল ক্রিকেট ভক্তরা। টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্কার দিয়ে 191 রানের টার্গেটে 4 উইকেটে রোমাঞ্চকর জয় তুলে নিল সাকিব, তামিম, সাব্বির, মোস্তাফিজরা। বিচার ওভালে স্মরণীয় লঙ্কা জয়ের বাকিটা জানাচ্ছেন তাপস চুপায়। There's a sweep and it's gone through him. They're going to come back for the second run and there it is for Bangladesh. স্কয়ার লেগে মিরাজের সুইপ করলেন মাত্র 2 রান, তার মূল্যও যেন 2টি সেঞ্চুরির চেয়ে বেশি। কেননা পিসারা ওভালে যে রেকর্ড বইয়ে নতুন পাতা খুলেছে টাইগাররা। শততম টেস্টে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে ইতিহাসের চতুর্থ দেশ হিসেবে জয়ের পাতায় নাম তোলা দল এখন বাংলাদেশ। Been waiting for such a long time to come to Sri Lanka and এর আগে ঐতিহাসিক এই টেস্টের শেষ দিনের সকালটা মোটেও সহজ ছিল না টাইগারদের জন্য। 8 উইকেটে 268 থেকে আগের দিনের 2 অপরাজিত ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরা ও সুরঙ্গা লাকমলের 80 রানের পার্টনারশিপে দলীয় স্কোর 300 ছাড়ায় শ্রীলঙ্কা। 319-এ অল আউট লঙ্কানরা তাই 191 রানের টার্গেটই ছুড়ে দিতে সক্ষম হয় বাংলাদেশকে। ছোট্ট এই লক্ষ্যটাও যে কতটা কঠিন তা বুঝিয়ে দিতে মোটেও সময় নেননি লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাত। টেস্টের চতুর্থ ইনিংসে সেরা বোলারদের মধ্যে ৫ম স্থানে থাকা হেরাত একই ওভারে 2 টাইগারকে প্যাভিলিয়নে পাঠান। প্রথমটায় সৌম্যের খামখেয়ালি শর্ত, পরের বলে ইমরুলের গোল্ডেন ডাক। এরপরই ইনিংসের হাল ধরেন অভিজ্ঞ তামিম ইকবাল, সঙ্গ দেন সাব্বির রহমান। তৃতীয় উইকেট জুটিতে গড়ে ওঠে শতাধিক রানের পার্টনারশিপ। ওয়ানডে মেজাজে ব্যাট চালালেও দারুণ ধৈর্যের পরীক্ষা দেন তামিম সাব্বির দুজনেই। এরই ফাঁকে তামিম তুলে নেন ক্যারিয়ারের 22তম টেস্ট হাফ সেঞ্চুরি। 109 রানের পার্টনারশিপের পর 82 করে তামিম ফিরলে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। জুটি ভাঙার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সঙ্গী সাব্বির রহমানও। 41 করে মিডল অর্ডার ব্যাটসম্যান ফিরলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে ক্রিজে প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান, সঙ্গী অধিনায়ক মুশফিক। টাইগার দল জয় থেকে মাত্র 29 রান দূরে, তবে 15 করে বোল্ড হয়ে যান সাকিব। চাপটা যেন আরেকটু বাড়ে টাইগার দলে। ষষ্ঠ উইকেট জুটিতে প্রথম ইনিংসে দারুণ ব্যাট করা ডেবুটেন্ট মোসাদ্দেক হোসেনকে নিয়ে জয়টা প্রায় মুঠোয় নিয়ে আসেন অধিনায়ক মুশফিক। শেষটায় মিরাজকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। তাপস চুপায়ের, নিউজ 24, ঢাকা। এদিকে দলগত পারফরমেন্সের কারণে এমন ফলাফল সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচ। টাইগার কাপ্তান মুশফিক জানালেন, প্রথম ম্যাচের পর কিছুটা হতাশা কাজ করলেও দ্বিতীয় ম্যাচে খেলোয়াড়রা খেলেছেন পরিকল্পনা মতোই, আর তার ফলেই ম্যাচ বের করে আনা সম্ভব হয়েছে। দলের খেলোয়াড়রা দুর্দান্ত পারফর্ম করেছে। বিশেষ করে দলগত পারফরমেন্সের কারণেই আমরা জয় পেয়েছি। আর বলতে গেলে আমরা ওয়ানডে ও টি20-র মতো টেস্টে নিজেদের এতদিন মেলে ধরতে পারিনি। আশা করি এই জয় আমাদের সামনের পথ চলায় বাড়তি অনুপ্রেরণা যোগাবে। সিরিজ খেলতে আসার আগে আমরা টেস্ট সিরিজ জেতার লক্ষ্য নিয়ে এসেছিলাম, তবে প্রথম ম্যাচের পর আমরা কিছুটা হতাশ হই। কিন্তু দ্বিতীয় ম্যাচে ছেলেরা ঘুরে দাঁড়ায়, দুর্দান্ত খেলেছে তারা। এখন আমরা সামনের দিকে মনোযোগ দিচ্ছি। ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচটা যে জিততেই হয় তাদের। 16 কোটির দেশে আনন্দের বন্যা এনে দিতে দায়িত্ব চেষ্টার কমতি রাখেনি টাইগাররা। সাকিব, তামিম, মুশফিক মুগ্ধ পুরো জাতি। বিজয়ের গল্প লেখা এই বীর সেনাদের বাকিটা ডেস্ক রিপোর্টে।
বাংলার প্রাণ সাকিব আল হাসান শততম টেস্ট গাইল তার জয়গান। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের শেষ আলোতে নাইট ওয়াচম্যান তাইজুল ফিরে গেলে ব্যাটিংয়ে নামে সাকিব। আগের দিনের মারমুখী খেলার সমালোচনা রাত পোহাতেই যেন বদলে দিল সাকিবকে। তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক। তার ব্যাটের সুবাদে বাংলাদেশ গড়ল বড় রানের লিড। টাইগারদের রানের চাপ সরিয়ে নিয়ে নতুন লক্ষ্য বেঁধে দিতে ব্যাটিংয়ে নামে হেরাতের দল। এবার অন্য ভূমিকায় সাকিব। ঘূর্ণি বোলিংয়ে 4 লঙ্কা ব্যাটসম্যানকে তুলে নিলেন 74 রান দিয়ে। প্রথম ইনিংসের 2 উইকেট মিলে সাকিবের ঝুলিতে 6 উইকেট এবং গায়ে নিলেন সিরিজ সেরার তকমা। 191 রানের লক্ষ্য এবার আস্থার পথিক হয়ে দাঁড়ালেন তামিম ইকবাল। নিজের প্রথম ইনিংসে 1 রানের জন্য ছিল 50 না পাওয়ার আক্ষেপ। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি থেকে দূরত্ব 18 রানের। তাতে কি 7-4 আর 1 ছক্কায় আঁকা 82 রানের যে চিত্রপট, তার সামনে ফিকে হতে পারে আরও শত টেস্টের শতক। ম্যাচ সেরা তামিম ইকবালের নামটা লেখা থাকবে বাংলা ক্রিকেটের বাইবেলে। এই ছবিটা দেখলে পরিষ্কার হয়ে যায় নিজের সেরাটা দিতে কি না করেন মুশফিক। তারপরও উইকেটের পেছনে থাকা না থাকা নিয়ে কথা হয়তো চলতে থাকবে। কিপিং নিয়ে প্রশ্ন থাকলেও ব্যাটিংয়ে স্বচ্ছতা রাখলেন মুশি। তৃতীয় টেস্টে তার সংগ্রহে 193 রান। গোলের দুঃখ কাটালেন কলম্বোতে এসে। শতক হাঁকানো সাকিবের সঙ্গী হয়ে তুলে নিয়েছেন আরও একটি অর্ধশতক। কখনো কখনো বড় ইনিংসকেও হার মানিয়ে দেয় ছোট রানের ইনিংস। শেষ সময়ে এসে মুশির 22 রান করা ইনিংসটাই টেস্ট অধিনায়কের ক্যাপ্টেন স্নকের মর্যাদা এনে দেয়। জয়ের হাসি হাসলেন মুশি, হাসালেন পুরো দেশকেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টাইগারদের শততম টেস্টের জয়ে উল্লাসে মাতল সারা দেশ। টাইগারদের এমন জয় যেন বাংলাদেশের প্রতিটি মানুষের। উচ্ছ্বসিত ভক্তদের কথা জানাচ্ছেন তৌহিদুল ইসলাম। শততম টেস্ট জয় ইতিহাসের সাক্ষী হতে পারাটা আমাদের জন্য আজকে অনেক বেশি আনন্দের। 100তম টেস্ট, এই বিজয় ধরে রাখার মতো নয়। বিজয়ের মাসে বিজয়, এটি এত আনন্দময় যা প্রকাশ করার মতো নয়। এবং আজকে বিজয়ের মাসে তার জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে এবং বাংলাদেশ ম্যানেজমেন্টকে জানাই আমাদের 17 কোটি মানুষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বাংলাদেশ টিমকে। এই আনন্দের লহর আছড়ে পড়ছে সুদূর ভারত মহাসাগরের ওপার থেকে। তাসমান পারে হয়নি, হায়দ্রাবাদে হয়নি, কলম্বোতে হয়েছে। আর হবার উপলক্ষ তো বিশাল, শততম টেস্টে জয়। তামিম সাব্বিরের 100+ পার্টনারশিপ অনেক ভালো ছিল। সাকিব মুস্তাফিজের বোলিং তো অসাধারণ পুরা। এই ধারা বাংলাদেশ ধরে রাখুক, পরবর্তীগুলো এরকম আমাদের জন্য স্মরণীয় করে বজায় রাখুক। 100তম টেস্ট ম্যাচ, সেটাও শ্রীলঙ্কার বিরুদ্ধে, এবং সেটাও একটা অসাধারণ জয়ের মাধ্যমেই শেষ হয়েছে। আমরা অনেক খুশি। গুড লাক বাংলাদেশ। হেরাতের ঘূর্ণিতে মনে ভয় ধরে ঠিক, কিন্তু সমর্থকরা টিভি সেট থেকে নড়তে নারাজ। তামিমের একটি শট ব্যাট থেকে সরাসরি হাসি ফুটিয়েছে মুখে। 82 রানের ইনিংসে প্রতিটি রানে করতালি আর বুক থেকে নামে ভয়ের পাথর। শেষমেশ মিরাজের ব্যাটে আসে আনন্দের সেই বার্তা, শততম টেস্টে জয়ের বার্তা। 2005-এর কার্ডিফ, 2007-এর পোর্ট অফ স্পেন, মনে রাখার মতো আরও একটি তারিখ পেল বাংলাদেশের ক্রিকেট। 2 বছর আগে এই 19 মার্চ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের সাথে হারার দুঃখ তো ঘুচবে। 1 বছর আগের এই দিনেই তাসকিন সানির বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার আক্ষেপ তো ঘুচবে। শততম ওয়ানডে জিতে নিজেদের ওয়ানডে ইতিহাসটা সমৃদ্ধ করেছিল টাইগাররা। এরই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট জিতে নিজেদের টেস্ট ইতিহাসটাও সমৃদ্ধ করল বাংলাদেশ। কোটি ক্রিকেট প্রেমীদের আশা, ভবিষ্যতে নিজেদের জয়ের এই ধারা অব্যাহত রাখবে টাইগাররা। তৌহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শততম টেস্টে 4 উইকেটে বিজয়ের পর দলীয় অধিনায়ক মুশফিকুর রহিম এবং ম্যান অব দ্য সিরিজ সাকিব আল হাসানের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা নিশ্চিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রী দলের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান। দলের প্রতিটি সদস্যের জন্য দোয়া জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ক্রিকেট দল ইতিহাস সৃষ্টি করেছে। এই সময় জয় বাংলা বলে নিজে কথা শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2004 সালে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলায় 3 জন নিহত হওয়ার মামলায় মুফতি হানার সহ 3 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দেন। 2008 সালে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশ উচ্চ আদালতে বহাল থাকলে তা পুনর্বিবেচনা চেয়ে আসামিরা এই রিভিউ আবেদন করে। সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা না চাইলে ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সর্বশেষ যে আইনি প্রক্রিয়া, তারা 2টি রিভিউ পিটিশন দায়ের করেছিল এবং সেই রিভিউ পিটিশন 2টি আজকে শুনানিতে লিস্টে ছিল, তালিকাভুক্ত ছিল এবং শুনানি অন্তে 2টি রিভিউ পিটিশনই খারিজ হয়ে গেছে। যেহেতু রিভিউ পিটিশন এখন খারিজ হয়ে গেছে, এখন আর কোনো রকম বাধা নেই জেল কর্তৃপক্ষের কাছে এটা দণ্ড কার্যকর করার ব্যাপারে। চট্টগ্রাম অঞ্চলে জেএমবির দায়িত্বে রাজশাহীর বাগমারার মুসা। স্থানীয়ভাবে জেএমবিকে সংগঠিত ও হামলার ছক চলে তার নির্দেশে। পুলিশ এটি নিশ্চিত। তবে জেএমবির এই শীর্ষ নেতার পাসপোর্ট পাওয়া নিয়ে বিস্ময় দেখা দিয়েছে পুলিশের। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী সাহেব। সারা দেশে যখন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে, তখন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বাইরে যেতে পাসপোর্ট নিয়েছে জঙ্গি নেতা মুসা। পুলিশের তদন্ত ছাড়াই জেএমবির এই শীর্ষ নেতার পাসপোর্ট পাওয়ায় বিস্মিত পুলিশ। অ্যাকচুয়ালি এটা 2015 সালের ডিসেম্বরের দিককার ঘটনা। ওই সময় সে পাসপোর্টটা পেয়েছে, বাট তার স্থায়ী ঠিকানা বাগমারা হলেও অ্যাকচুয়ালি আমরা রাজশাহী ডিএসবি, রাজশাহী জেলা পুলিশের ডিএসবি জেলা বিশেষ শাখা, আমরা কিন্তু কোনো ভেরিফিকেশন করিনি। মানে সে পেয়ে গেল কিভাবে, ভেরিফিকেশন ছাড়াই? এইটি আমার বলার কিছু নাই, কারণ সে কিভাবে এটা অ্যারেঞ্জ করছে, ম্যানেজ করছে, সেটা ভালো বলতে পারবে। মাইনুল ইসলাম মুসার বাড়ি রাজশাহীর বাগমারায়। 2004 সালে যোগ দেয় জেএমবিতে। এখন এই মুসা চট্টগ্রামের আঞ্চলিক প্রধানের দায়িত্ব পালন করছে। মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে মুসার স্ত্রী ও সন্তান আত্মসমর্পণ করে, তবে সেখানে পাওয়া যায়নি মুসাকে। পুলিশের ধারণা মুসা পাসপোর্ট পেলেও দেশের মধ্যে আত্মগোপন করে আছে। আর জেএমবির এই শীর্ষ নেতার পাসপোর্ট পাওয়ার বিষয়টি তদন্ত করে দেখার কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মুসা যিনি পাসপোর্ট নিয়েছেন, প্রথম কথা হলো পাসপোর্ট অধিদপ্তর ইস্যু করেন। আর এই ক্ষেত্রে যারা বলছেন পাসপোর্ট যদি ইস্যু হয়েও গিয়ে থাকে, এটা নিশ্চয়ই সরকার জঙ্গিবাদের বিষয়ে কোনো ক্ষেত্রেই কোনো ছাড় নয়, জিরো টলারেন্সের অংশই এটি। এবং যারা এটা ইস্যু করেছেন নিশ্চয়ই এটা তদন্ত হবে, এবং যদি তদন্তে কিছু আসে বের হয় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অবশ্যই আশা করি নেওয়া হবে। তবে রাজশাহী পুলিশ জানিয়েছে মুসাকে গ্রেপ্তারে তাদের চেষ্টা চলছে। সেই সঙ্গে জেএমপির 300 সদস্যের নামের তালিকা নিয়ে মাঠে কাজ করছে পুলিশ। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। এদেশের মানুষ যে কোনো সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত, এজন্য পরিবেশ তৈরি করতে হবে সরকারকে। রবিবার ঠাকুরগাঁয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। জঙ্গিবাদকে বাংলাদেশে সাধারণ মানুষ কখনো প্রশ্রয় দেবে না। বাংলাদেশের মানুষ যে কোনো র্যাডিক্যালিজমের বিরুদ্ধে, যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে, এবং সেই কারণেই বাংলাদেশের জঙ্গিবাদ কখনোই প্রশ্রয় পায়নি। যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, যদি বিরোধী দলকে প্রচারণা করা এবং নির্বাচন করার সুযোগ সৃষ্টি করা হয়, তাহলে অবশ্যই বিএনপি যাবে। সেটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ছাড়া সম্ভব না। আওয়ামী লীগের হাত ধরে দেশে উন্নয়ন সম্ভব, এ বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে রাজধানী খামারবাড়ি কৃষিবিদ্যা ইনস্টিটিউট মিলনায়তনে তাঁতি লীগের সম্মেলনে তিনি নির্দেশ দেন। এ সময় তাঁত শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন তানজিম মেহেদী। 2003 সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের স্বীকৃতি পায় বাংলাদেশ তাঁতি লীগ। এবার প্রথমবারের মতো জাতীয় সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে তাঁত শিল্পের উন্নয়নে সরকারের নানা প্রকল্প ও গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। বলেন, এই শিল্পের বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আমি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে ওই ফ্রেঞ্চ শিফন কখনো পরি না। আমাদের তাঁতিদের তৈরি কাপড়, এই কাপড়টাই কিন্তু আমি সবসময় ব্যবহার করি। সরকার প্রধান বলেন, সম্মেলনের মধ্য দিয়ে নেতা হলেই হবে না, দেশ ও জনগণের স্বার্থে কাজ করে নেতা হতে হবে। যে বিষয়ে সংগঠন করছেন সেখানে সেই সম্প্রদায়ের মানুষের যাতে কল্যাণ হয়, উন্নতি হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। এটা একান্তভাবে প্রয়োজন, কারণ সংগঠন করা মানে শুধু নেতা হয়ে বসে থাকা না। প্রধানমন্ত্রী বলেন, যে দল সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এনে দেয়, মানুষের অধিকার এনে দেয়, তারাই দেশের উন্নয়নে কাজ করে। আওয়ামী লীগই যে একমাত্র এই দেশের উন্নয়ন
করে এবং করতে পারে, এবং সেটা যে আজকে প্রমাণ হয়েছে, বা বাংলাদেশের মানুষ যে আজকে একটু উন্নত জীবন পাচ্ছে, দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে, এটা যে একমাত্র আওয়ামী লীগ সরকারই দিতে পারে, এই কথাটা, এই বার্তাটা পৌঁছে দিতে হবে গ্রামগঞ্জের মানুষের। সুষ্ঠু কর্মপরিকল্পনা নিয়ে এগুলে সাফল্য নিশ্চিত বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এই শিল্পটা আরও যাতে উন্মুক্ত হয়। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। মানচিত্রে অস্তিত্ব মিললেও খুঁজে পাওয়া যায় না ঠ্যাঙ্গারচরের নাম, অথচ রোহিঙ্গা শরণার্থী স্থানান্তরকে ঘিরে এখন ব্যাপক আলোচনায় এই ঠ্যাঙ্গারচর। দ্বীপটিকে মানুষের বসবাস উপযোগী করতে শুরু হয়েছে নানা অবকাঠামো নির্মাণ কাজ। জেলা প্রশাসন বলছে, বাঁধ নির্মাণ আর যাতায়াত সুবিধা নিশ্চিত করতে পারলে নতুন এই ভূখণ্ডকে ঘিরে জন্ম নেবে বিপুল সম্ভাবনা। মিজানুর রহমানের ক্যামেরায় ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। উত্তাল মেঘনা পেরিয়ে দক্ষিণ পূর্বে কুল কিনারাহীন সাগরের বুকে নতুন দ্বীপ ঠ্যাঙ্গারচর। এই নাম রেখেছে উপকূলের জেলেরা। দেশের মানচিত্রে এখনও খুব দুর্বল অস্তিত্ব এই দ্বীপের, আর ঠ্যাঙ্গারচর নামটির কোনো অস্তিত্বই নেই। কত বয়স হয়েছে ঠ্যাঙ্গারচরের? বন বিভাগের হিসেবে 15 বছর, তবে স্থানীয় জেলেরা বলছে 20 বছর। রোহিঙ্গা শরণার্থী স্থানান্তরকে ঘিরে গত 8 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী সামরিক সচিব দ্বীপটি ঘুরে দেখেন। এরপরেই সেখানে গড়ে তোলা হয় অস্থায়ী জেটিঘাট ও হেলিপ্যাড। পাশাপাশি চলছে নৌবাহিনীর জরিপ কাজও। জনবসতিহীন ঠ্যাঙ্গারচরের অবস্থান নোয়াখালীর সবশেষ স্থলভাগ থেকে 50 কিলোমিটার এবং হাতিয়া ও সন্দ্বীপের শেষ স্থলবিন্দু থেকে 35 কিলোমিটার দূরে। যাতায়াতের দিক থেকে দুর্গম আর ঝুঁকিপূর্ণ এই দ্বীপকে ঘিরে উপকূলের জেলেদের রয়েছে অনেক সুখস্মৃতি। চর আছে, বড় বড় চর আছে, এটাই বড় আর কি। এখানে কোনো মানুষ নাই, এখন থাকতে পারবে আর কি। 10-20 হাজার পরিবার জায়গা দিলে এখানে ঠ্যাঙ্গারচরে কিছু হইবে না, অনেক জায়গা আছে। এখন ঢাকায় না থাকাতেই জাইলিয়া সব জাইলেই মোটামুটি এই ঠ্যাঙ্গারচর আইতে পারে। ঠ্যাঙ্গারচর দৈর্ঘ্যে 8 আর প্রস্থে 5 কিলোমিটার বিস্তৃত। এখানকার 500 একর ভূমি রোহিঙ্গাদের জন্য বরাদ্দের প্রস্তাব করেছে স্থানীয় প্রশাসন। এটা স্থানীয় জেলেদের জিজ্ঞাসাবাদে বা বন বিভাগের যে কাজ সবকিছু দেখে আমার মনে হয় আনুমানিক হয়তো 10 বছর আগে হয়তো চরটা জেগে উঠেছে। কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো করা প্রয়োজন পুনর্বাসন আগে, সেটি আমরা সরকারকে জানিয়েছি। এখন সরকার সিদ্ধান্তের বিষয়, এর পরবর্তীতে সরকার যে ধরনের সিদ্ধান্ত নেবেন আমরা সেভাবে কাজ করব। জেলা প্রশাসন জানিয়েছে, রোহিঙ্গারা যাতে স্থানীয় জনগণের সাথে মিশে যেতে না পারে সেজন্য নির্জন এই চরে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে। ঠ্যাঙ্গারচরে রোহিঙ্গা শরণার্থী স্থানান্তর নিয়ে বিতর্কের জন্ম দিয়ে উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। আর বিশেষজ্ঞরা মনে করেন, এরকম চরে জনবসতি গড়ে তোলা অসম্ভব কিছু নয়, তবে তা সময় সাপেক্ষ। জীবন নিরাপত্তার জন্য তাহলে বেড়িবাঁধ দরকার, পানি সাপ্লাই দরকার, তারপর আরও অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেগুলো এখানে কোনোটাই নাই। সুতরাং এদিক থেকে চিন্তা করলে এখনও এটা বসবাস উপযোগী হয়নি, তবে এটা করা সম্ভব। আপনি যদি পানির ব্যবস্থা করেন, তারপর আপনি যদি বেড়িবাঁধের ব্যবস্থা করতে পারেন। মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করে ঠ্যাঙ্গারচরকে বসবাস উপযোগী করতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার ইতিমধ্যেই সরকারকে তা জানিয়েছে অনুসন্ধান কমিটি। বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা 15,000 একর আয়তনের এই ঠ্যাঙ্গারচরেই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের চিন্তা করছে সরকার, যাতে তারা সমাজে কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারে। সেই ধারাবাহিকতায় এই চরটিকে মানুষের বসবাস উপযোগী করতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ফখরুল ইসলাম, নিউজ 24, ঠ্যাঙ্গারচর, হাতিয়া। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ।
নির্ধারিত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবন নিজ উদ্যোগে না ভাঙলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভেঙে ফেলা হবে, জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। রবিবার রাজধানীর ধলপুরে তিনি একথা জানান। ৯টি ভবনকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে আমরা নোটিশ প্রদান করেছি। যারা ব্যক্তি মালিকানাধীন যে সমস্ত ভবন রয়েছে তাদেরকে সউদ্যোগে ভেঙে ফেলবার জন্য, যদি তারা সময় মতো তারা না ভাঙে তাহলে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেগুলো ভাঙব। সেই প্রক্রিয়ার আওতায় আমাদের আজকে এই ভবনটি, আমাদের যে সিটি কর্পোরেশনের যে ভবন, সেটি ভাঙার মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের কাজ শুরু করলাম। 25শে মার্চ কেবল গণহত্যা দিবস ঘোষণা ও পালনের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য সরকার, জনগণ ও বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোকে সোচ্চার হতে হবে। একই সঙ্গে 195 জন পাকিস্তানের সেনা অফিসারকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরামের এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গণহত্যা 1971 ইতিহাস ও দায়বদ্ধতার শিরোনামে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে 25শে মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য আলাদা একটি সেল গঠনের দাবি করেন বক্তারা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুন হাবিব। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশীয় নানান পণ্য কিনতে ও দেখতে এসএমই মেলায় দিনে দিনে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলা নিয়ে এবার বেশি আশাবাদী আয়োজকরা। এদিকে মেলার সময় আরও একদিন বাড়ানোয় মেলার পর্দা নামছে সোমবার। আরও জানাচ্ছেন আফসার উদ্দিন। আউশ, আমন, সাদা বিন্নি, কালো বিন্নি বা তামরি এমন বিলুপ্ত প্রায় 23 জাতের চাল সহ প্রায় 100 ধরনের অর্গানিক খাদ্যপণ্য বিক্রি করছেন শাহজাহান শাহীন। তার মতো 200 উদ্যোক্তার উৎপাদিত পণ্যে 216টি স্টলে কেনাবেচা চলছে এসএমই মেলায়। এবার আমরা প্রায় 23 জাতের বিলুপ্ত প্রায় হারিয়ে যাওয়া অর্গানিক চাল এনেছি। এ সালে আমরা ডাল 3 প্রকার ডাল এনেছি। তারপরে আমরা ঘানি ভাঙা তেল, জাতায় ভাঙা ডাল। মেলার অনেক পণ্যই ঢাকার বাজারে সহজলভ্য নয়, এজন্য মেলা থেকে কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতা সাধারণও। মেডিসিন মুক্ত আর কি, যেমন ঢেকিতে বানা আউশ ধান, তারপরে লাল বিরুই, বাসফুল চাল, ঘরে ভাজা মুড়ি। এখানে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো খুব ফ্রেশ, এই জন্য প্রাইস রিজনেবল। তৈরি পোশাক, চামড়াজাত, পাট ও হস্তশিল্প সহ নানান দেশীয় পণ্য দেখতে এবং কিনতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বেড়েছে দিন দিন। উদ্যোক্তাদের অনেকে এসেছেন পণ্য বা সেবার প্রচার ও প্রসারে। এগুলো মূলত জুটের তৈরি, সাথে হোগলা মিক্স করা আছে, হোগলা পাতা। প্রচারের জন্য শুধু মেলাতে আমাদের আশা, আমাদের নিজস্ব কোনো শোরুম নাই। পাটের প্রোডাক্ট, তারপরে সালোয়ার কামিজ, হাতে কাজ করা যেগুলো, সেগুলো আর কি দেখতে চাচ্ছি। রিজনেবল, বেশ রিজনেবল, এবং আমার মনে হয় খুব কাজের মানও খুব ভালো। আয়োজকরা আশা করছেন গেলবারের তুলনায় এবারের মেলা থেকে আয় হবে কয়েক গুণ বেশি। গতবারে যে আমরা মেলাটা করেছিলাম 74 জাতীয় এসএমই মেলা, সেখানে 193টা স্টল ছিল। তো মেলা শেষে আমরা 1,49,00,000 টাকা আমাদের সেল হয়েছিল এবং 4,34,00,000 টাকা অর্ডার হয়েছিল। তো ইনশাল্লাহ এবার আরও আশাবাদী আমরা, এবার আর সেই ভলিউমটা আরও বেশি হবে। অনিবার্য কারণে শুক্রবার মেলা বন্ধ থাকায় সময় বাড়ানো হয়েছে আরও একদিন। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। হোয়াইট হাউসের প্রাচীর টপকে ঢুকে পড়ার চেষ্টা করা একজনকে আটক করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। তার কাছে 2টো বোমা রয়েছে বলে দাবি করে আটককৃত ব্যক্তি। আটককৃত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। তার বিরুদ্ধে কোনো অপরাধ মামলা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যে সময়ে ঘটনা ঘটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ফ্লোরিডায় ছিলেন। গত 10 মার্চ আরেকজন ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে হোয়াইট হাউসের প্রাচীর টপকে ঢুকে পড়ে। তখন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবার হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন। এদিকে গত এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটায় হোয়াইট হাউস নিরাপত্তা হুমকির মুখে রয়েছে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা।
জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশের দূতাবাসেও ছিল নানা আয়োজন। শুক্রবার দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। আর জেদ্দা কনসুলেটে কর্মসূচি উদ্বোধন করেন কনসাল জেনারেল FM বোরহানুদ্দিন। দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বঙ্গবন্ধু, তার পরিবার এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। পরে আলোচনায় বক্তারা তুলে ধরেন বঙ্গবন্ধুর জীবনাদর্শ, দেশের মানুষের প্রতি এই মহান নেতার অকুণ্ঠ ভালোবাসার কথা। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাস ও কনসুলেটরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে বঙ্গবন্ধু ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কুয়েত শাখা। শুক্রবার কুয়েত সিটির একটি হোটেলে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। মোহাম্মদ শাহনেওয়াজ নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা ফয়েজ কামাল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কুয়েতের সভাপতি শেখ আকরামুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান মাসুম, আব্দুর রব মাওলা, আব্দুল মালেক সহ আরও অনেকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। শততম টেস্টে গৌরবের জয়, আনন্দে ভাসছে বাংলাদেশ। ম্যাচ সেরা তামিম, সিরিজ সেরা সাকিব, জয় নেপথ্যে দলীয় পারফরম্যান্স। মুফতি হান্নান সহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল, ফাঁসি কার্যকরে বাধা নেই আর। এবং আওয়ামী লীগের হাত ধরেই হচ্ছে উন্নয়ন, বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। এই ছিল নিউজ 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।